আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই আসসালাম। ট্রুগ অ্যান্ড অ্যাগ্রো করা কেন? ট্রুগ্যানিক বাই স্বাগতা বেসিক্যালি হাসানের ব্রেন চাইল্ড, মানে হাসান এটা ভেবেছে করার জন্য। আমার খুব একটা আগ্রহ ছিল না। প্রথমত এত বড় একটা মানে এগ্রিকালচার মানে তো বিশাল বড় ব্যাপার। আর আমি একদমই আরবানাইজ একটা মানুষ। আমি জন্মগ্রহণ করেছি সিদ্ধেশ্বরীতে, বেড়ে উঠেছি বেলি রোডে। তো গ্রামের সাথে আমার কানেকশন খুব একটা বেশি না। বছরে দুবার আমার বাবা ইন্ডিয়ান ছিল, সো মুর্শিদাবাদে যেতাম একবার, আর একবার যেতাম বিক্রমপুরে। এই হচ্ছে আমার গ্রাম দেখা। তাছাড়া শুটিংয়ের সুবাদে আমি বিভিন্ন গ্রামে ঘুরে বেরিয়েছি। তো আমার অতটা আগ্রহ ছিল না, কিন্তু যখন দেখলাম যে হাসান আসলে মানুষের থেকে পশু পাখি বেশি ভালোবাসে এবং আসলে অনেক ডেডিকেটেড বিষয়টার প্রতি, তারপরে সে ফার্মটা করতে চাইলো। তো যেহেতু আমি তার সহধর্মিনী, ওইখানেও আমার তাকে সাপোর্ট করতে হয়েছে এবং সে আমি যাতে সাপোর্ট করি এখানে আমার নাম রেখে দিয়েছে ট্রুগ্যানিক বাই স্বাগতা টেকনিক্যালি। ট্রুগেনিক বাই স্বাগতা। এখন আপনি এটা কেমন ওন করছেন? কারণ আপনি আসলে আমাদের টিভি অভিনেতা, সিনেমায় অভিনয় করেছেন। আমরা তো আপনার চিত্রনায়ক মান্নার সাথে আপনার অভিনয় দেখেছি। তো সেই যে একজন মানে আমি জানি না সিনেমা আপনি সফল কিনা, বাট নাটকেও সফল ছিলেন, উপস্থাপনায় সফল ছিলেন। এখন আসছেন কৃষি খামারে। এইটা নাটক, আপনাকে কি ভাবছেন? সিনেমা, শত্রু শত্রু খেলা তো বেশ সফল সিনেমা, বা কোটি টাকার ফকিরও বেশ সফল সিনেমা। আমি হয়তো সিনেমা কম করেছি। আমি মানে এটা বলার পেছনে কারণ সফলতা বিফলতা আমার দর্শক জানে, তাও আমি বললাম এটার পেছনে কারণ হচ্ছে আমি জীবনে যাই করেছি সেটাই সিরিয়াসলি করার চেষ্টা করেছি। আমি কখনো অভিনেত্রী হতে চাইনি, আমি চেয়েছিলাম একজন সিঙ্গার হতে। তো তারপর যখন অভিনয় আমার কাছে চলে আসলো তখন আমি সেটা মন দিয়ে করেছি এবং দর্শক আমাকে আপন করে নিয়েছে। সেরকম উপস্থাপনাও তাই আমি করতে কখনোই চাইনি, কিন্তু যখন করতে গেছি তখন মন দিয়ে করেছি। তো এখন যেহেতু এগ্রিকালচার রিলেটেড কাজ বা ফার্ম বা ফলন মানে ফসল রিলেটেড কাজের সাথে আমি ইনভলভ হয়েছি, আশা করি এটাও সিরিয়াসলি করব, কারণ আমি আসলে কোনো কিছুই হালকা পাতলা করতে পারি না। এখন কি কি আছে আর কি কি প্ল্যান আছে? এখন আমাদের আছে গরু, গরু, ভেড়া, ছাগল আছে কিছু, তারপরে হাঁস, মুরগি, টার্কি, তিতি, কোয়েল, কবুতর আর মাছ। আমাদের তেলাপিয়া মাছ আছে যাদেরকে আমরা আপনার অর্গ্যানিক ফুড খাওয়াই। মানে আমাদের যাই আছে সবাইকে আমরা আসলে অর্গ্যানিকলি বড় করার চেষ্টা করছি, কারণ নানান ধরনের প্রাণী আছে। তবে আমাদের মোটো হচ্ছে আমরা মানুষকে অর্গ্যানিক ফুড সেল করব, মানে গুড কোয়ালিটির ফুড। এখন এসে বাংলাদেশের মানে হাসানের এই এই কনসেপ্টে বা হাসানের এই উদ্যোগে আমি হাসানকে একমত জানাতে বাধ্য হয়েছি, কারণ আমার যুক্তিতেও বলে যে আমাদের দেশে মাটিতে আপনি ফসল ফেলবেন সাথে সাথে গাছ গজিয়ে যাবে, কিন্তু তারপরেও সব জায়গায় বিষ। এমনভাবে সার ব্যবহার করা হচ্ছে যে নদীর মাছগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে। তো এই বিষাক্ততার কারণে আমরা যারা শহরে বসবাস করি, যারা ছোটবেলা থেকে কাজ করি, তাদের অলরেডি বাবা মাকে নিয়ে সারাক্ষণ হসপিটালে দৌড়াতে হয় এবং আমি শিওর যে আমাদের বয়স হতে হতে আমাদেরও হসপিটালাইজড হতে হবে। তো যে টাকা ইনকাম করলাম এত কষ্ট করে একটা উন্নয়নশীল দেশ থেকে, সেই টাকাগুলো তো সবই হসপিটালে দিয়ে দিলাম। তো সেই টাকাগুলো হসপিটালে খরচ না করে যদি আমরা একটু, আমরা খাবারের পেছনেও তো খরচ করি কিন্তু সেটা আসলে বিফলে যায়, আমরা বিষ খাই। সো সেই খাবারের খরচ মানে যদি আমরা খাবারটা ভালো পাই, শরীরটা সুস্থ থাকে, তাহলে আমরা একটু শান্তিতে বেঁচে থাকতে পারি। তো এই উদ্যোগটা এর জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়াও এবার প্রাণী সম্পদ সপ্তাহে আমাদের ভেড়া প্রথম স্থান অধিকার করেছে ক্লিনলিনেস অ্যান্ড বিউটিফিকেশনের জন্য, অনেক সুন্দর, এবং তাদেরকে আমরা অনেক সুন্দর রেস করেছি। এটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে এবং আমি যাওয়ার পর আমার মনে হচ্ছে আমাদের তো আরও অনেক বিষয়ে পার্টিসিপেট করা উচিত ছিল, কারণ আমরা করেছি কম বিষয়ক পার্টিসিপেশন। তবে উদ্যোগটা ভালো ছিল। পুরস্কার যেহেতু মানুষকে অনুপ্রেরণা দেয়, এই আয়োজনও আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আপনাদের কাছ থেকে আমরা বাজারে কি কি পণ্য পাবো? আমাদের কাছ থেকে আপাতত আপনারা যেতে পাচ্ছেন সেটা হচ্ছে অর্গ্যানিক হোল গ্রেন রাইস, বিভিন্ন ধরনের চাল, পোলাওয়ের চালও আছে এখানে। তারপর পাচ্ছেন ডাল, সুজি, তারপরে ময়দা, তারপর হাতে বানানো মুড়ি, তারপর পাচ্ছেন হচ্ছে ড্রাইড, আপাতত ড্রাইড পাইনাপল, আর পাচ্ছেন আমরা কিছু ভেষজ ওষুধও ইন্ট্রোডিউস করছি। আমাদের এখন আছে ফায়ার হানি,
আর দুটো প্রোডাক্ট R&D পর্যায়ে রয়েছে, যেখানে আমরা যেহেতু এখন ঠান্ডা, সবাই শীতে বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হবেন, সো ওখান থেকে বের হওয়ার জন্য কিছু ঠান্ডা রিলেটেড ওষুধ আমরা ইন্ট্রোডিউস করছি, ভেষজ ওষুধ। আর তাছাড়া পাবেন হচ্ছে মিষ্টি, আমাদের ট্রুগ্যানিক ফুডের রেস্টুরেন্টে পাবেন মিষ্টি, আমাদের টক দই আছে, টক মিষ্টি দই আছে, মিষ্টি দই আছে, এছাড়া আছে মালাই চপ, এছাড়া আমাদের রেস্টুরেন্টে আসলে ভাত খেতে পারবেন আমাদের নিজস্ব চালে, এবং আমাদের ফার্মের গরুর মাংসের তরকারি খেতে পারবেন, আর খেতে পারবেন চিকেন, ডাল অ্যান্ড সবজি। আমি মনে করি শুধু সুন্দর বলতে পারে, এক্সিলেন্ট বলতে পারে, আমার ধারণার বাইরে। থ্যাংক ইউ এত সুন্দর বলতেছে উনি, মানে ওরা, হ্যাঁ খুবই চমৎকার, ভেরি গুড। না সুন্দর আপনার, আমরা যখন বাংলা ভিশনে প্রথম কাজ শুরু করি, আমি আসলে প্রডিউসার হিসেবে চ্যানেল আইতে শুরু করি। বাংলা ভিশনে এসে যখন আমরা কাজ শুরু করি, তখন আমরা করতাম হচ্ছে শ্যামল বাংলা, আর স্বাগতা করতে হলো সিনেমার গান। হ্যাঁ, কি সিনেমিট সাদা গেল, এরকম কি একটা নাম ছিল। এবং ওই গানের অনুষ্ঠানে এত বেশি জনপ্রিয় ছিল যে আমাদের বাড়িতে, প্রতিটা বাড়িতে যারা মুরব্বী ছিলেন, তারা কিন্তু মানে স্বাগতাকে খুব পছন্দ করতো, তাই না? হ্যাঁ, ট্রুগ্যানিং বলি, সরি, সিনেবিট সাদা কলা আমার করা প্রথম উপস্থাপনা। আমি ভাবছিলাম আমি কি উপস্থাপনা করতে পারবো কিনা। তারপরে 2 ঘন্টার একটা শো আমি অনেক সময় নিয়ে উপস্থাপনা করতাম, যাতে কোথাও, এবং আমি ভেরি থ্যাঙ্কফুল টু মাই প্রডিউসার নাহিদ বিপ্লব, উনি আমাকে সময় দিতেন। মানে আমি 5-6 ঘন্টা একটা লিঙ্ক পড়ার শো, মানে বেশি, অন্যরা 1 ঘন্টায় বের হয়ে যায়, আমি 5-6 ঘন্টা সময় নিয়ে শোটা করতাম, কারণ আসলে কোনো কিছু আমি খারাপভাবে করতে চাই না। প্রথমে ব্যাপারটা এমন ছিল, পরে শেষের দিকে আমি দিনে 8টা শো করতাম। আমি নিজেও ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ডেট দিতে পারতাম না, সো 8টা শো করতাম আমি একদিনে শুটিং। কিন্তু মানে ভালো হয়েছিল আমি অপরচুনিটিটা পাওয়ার জন্য, এবং আমি বাংলাদেশের যত সিনেমার হিস্ট্রি জানতে পেরেছি, তারপরে পুরোনো দিনের নায়ক নায়িকাদের সাজিয়ে নিজেকে সাজাতে পেরেছি, তাদের মতো করে অভিনয় করে উপস্থাপনা, মানে আমি তখন চেষ্টা করতাম যে যেই নায়িকার গান হচ্ছে তার মতো করে একটু কথা বলার, তখনকার মতো করে কথা বলার, এর জন্য একটু ববিতা, একটু সুচন্দা, একটু কবরী আপা, সো এটা সবার অনেক পছন্দ ছিল। না, যেহেতু আপনি আসলে অন্যান্য অনেক অভিনয় আছে, তার ভিতরে মানুষ কিন্তু সব থেকে, মানে যেমন আমার যেমন এটা মনে আছে, আপনার নাটক তো মিনিমাম 100 নাটক দেখছি, কিন্তু একটা নাটকের নাম কিন্তু বলতে পারবো না। বাট সিনেবিট সাদা কালো, ওইখানে যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন, নিজেকে ওই সেই আপনার থেকে 50 বছর আগের মানুষকে যেভাবে আপনি আবিষ্কার করেছেন, এখন আসছেন আপনি কৃষিতে। কৃষি কিন্তু আসলে ট্রেনিং এর ব্যাপার, জানার ব্যাপার। যদি আপনি না জানেন তাহলে আপনার পুরো ইনভেস্ট লস হবে। এই ক্ষেত্রে আপনার কি প্ল্যানিং আছে? আমি আসলে একজন সচেতন নাগরিক, আমি বলবো। সো সচেতন নাগরিক এবং সচেতন আর্টিস্ট। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় থেকে গত 20 বছর 22 বছরে আমি প্রচুর বিষয়ে কাজ করেছি, সার রিলেটেড, ডেভেলপমেন্ট রিলেটেড। সো আমার কিন্তু কৃষি মন্ত্রণালয়ের সাথে একটা বেশ সখ্যতা ছিল, কারণ আমার কৃষি বিষয়টা ইন্টারেস্টিং লাগতো। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার বাবা যখন ইন্ডিয়ায় ছিলেন, আমার বাবা বেসিক্যালি এগ্রিকালচার অফিসার ছিল। সো কৃষিকে তো ডিনাই করার আমাদের কারো কোনো উপায় নেই। এবং যদি আপনি দেখেন আপনার বাবা কি করতেন, বলতে হবে যে কৃষক, বা তার বাবা কি করতেন, কৃষক। এটাই আসলে আমাদের সবার আদি পেশা। সো আমরা এটা থেকে দূরে সরে যেতে চাচ্ছি, কারণ আমরা মাটি থেকে দূরে সরে যেতে চাচ্ছি। কিন্তু আমাদের নিজেদের যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদের কৃষিকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আপনি একটা কম্পিউটার কিনবেন, সেই কম্পিউটার আপডেট হবে, আপনি পুরনো কম্পিউটারটার সাথে বোর হয়ে যাবেন, কিন্তু কৃষি নিয়ে আপনার বোর হওয়ার কোনো উপায় নেই। সো আমার মনে হয় আমি সিরিয়াসলি কৃষিতে ইনভলভ থাকবো। আমার মানে কৃষিতে ইনভলভ থাকবো বলে যে আমি অভিনয় করবো না তা না। আল্লাহ যেহেতু আমাকে সব কিছুর অপরচুনিটি দিয়েছে, আমি সব বিষয়েই মন দিয়ে কাজ করতে চাই। আমি মনে করি এগুলো সবই এক একটা ব্লেসিং আমার কাছে। না, আমাদের ডাক্তার মেহেদী স্যার আসছেন, আমরা সাথে সাথে ঘোরার পরে আমরা দেখলাম স্যার বলছেন যে আসলে এটা তো কমার্শিয়ালি ফার্মটা না, এটা শখের খামার। হয়তো আপনার টাকা আছে, আপনি ইনভেস্টমেন্ট করলেন, করে শখ পূরণ হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি দরপার, পিছনে দেখতে পাচ্ছি টার্কি, পিছনে ওই যে কাদাকনাথ, ঠিক আছে, এগুলো সব কিন্তু ব্যয়বহুল। বাট এগুলো থেকে কিন্তু লাভ করা কেউ করতে পারে না।
ঠিক আছে, সেগুলো কিন্তু আপনি শুরু করেছেন। তা এইটা লাভ করতে হলে যে কমার্শিয়ালি চিন্তা ভাবনা করতে হবে, ট্রেনিং নিতে হবে, এবং যা যা করলে লাভ, ওই যে বিষয় আমার রাজহাঁস, রাজহাঁস কিন্তু কখনো লাভের জিনিস না, এগুলো হলো শখ। আচ্ছা আমি কি আমরা- বলতে চাই, কারণ আপনি অনেক কথা বলছেন, আমি একটু ঝুঁকি না, আপনি নিবে অবশ্যই। না না ঠিক আছে, তোরই নাই তো, আমি তোর উত্তর আমি দিচ্ছি, আচ্ছা, তুই আচ্ছা, তারপর উত্তর দিস। ও, না না বলেন 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 বলেন, এগ্রেসিভ হয়ে যাস না, আমি দিচ্ছি না, আমি তোর তো উত্তর। aggressive হচ্ছি আমি না। তোর পক্ষে থাকছি, তুই দূরে যা। তাহলে বলেন বলেন বলেন। না, ওরা- না ওর পরে আচ্ছা তুই শেষ কর, তুই শেষ তুই কর। বলিস। তুই শেষ কর। আচ্ছা আমি বলবো, আপনি যখন লুই বুটান পড়তে পারেন, তখন আপনি বাংলাদেশে এসে একটা লুই বুটান ক্যাটাগরির মানে পোশাক ইন্ট্রোডিউস করাতে পারেন। আপনি যখন একটা সম্ভ্রান্ত জায়গায় একটা ভালো কোয়ালিটির জিনিস গ্রহণ করতে পারেন, তখন আপনি ভাবতে পারেন যে এটা, আপনি জানতে পারেন এটা পৃথিবীতে আছে। সো আমরা তো আসলেই শুরু করেছিলাম আমাদের প্যাশন থেকে, এবং আমাদের এটা এফোর্ড করার ক্ষমতা আছে যে আমরা দামি বিষয়গুলোকে এফোর্ড করতে পারছি, কারণ আমাদের মেইন বিজনেস হচ্ছে আমরা ডেভেলপার। সো এটা আমাদের সাইড বিজনেস। তবে ব্যবসা যেহেতু শুরু করেছে, আমাদের তো লাভ করতেই হবে। কিন্তু যেহেতু আমরা ব্যবসা করছি, সো আমরা আপনাদেরকে আসলে ভালো কোয়ালিটির জিনিস দিতে পারবো, কারণ আমরা জানি যে ভালো কোয়ালিটির জিনিস পৃথিবীতে আছে। আপনি যদি কাউকে কিছু প্রোভাইড করতে চান, আপনার যদি জানাই না থাকে, এই যে কাদাকনাথ মুরগি, এটা আসলে কোন কাজে লাগে, এটা ধরেন সাধারণ যারা ফার্ম করে, তাদের বোঝার, জানার, জ্ঞানের কোনো মানে জ্ঞান রাখারও ক্ষমতা নাও থাকতে পারে। আমি কাউকে ছোট করছি না, বাট হাসান তো ব্রিটিশ, তারপরে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে, সো ওর নলেজ অনেক বেশি, বা ওর সুযোগ আছে নলেজ গ্রহণ করার। সো সেই জায়গা থেকে আমরা যত নিজেরা জ্ঞানী হতে পারবো, নিজেরা যত সম্ভ্রান্ত হতে পারবো, আপনাদেরকে সবাইকে সম্ভ্রান্ত জীবন উপহার দিতে পারবো, সেটা কিন্তু ভালো। এখন কি মনে করছেন যে আপনার খামারটা লাভে আছে? আমরা তো এখনো পর্যন্ত লাভের আশায় জিনিসটা করিনি, আমরা এটা থেকে শিখছি এবং আমরা এখানে বোঝার চেষ্টা করছি। দেখেন, আপনি প্রাণী পালেন, আপনি গরু কিনে নিয়ে আসেন, তারপর সেই গরুকে 2 দিন ভুসি খাওয়ান, তারপরে ইনজেকশন দেন, ওই যে বলছিল সেদিন আমাদের এক লোক, সুই দেন। সো সুই দিয়ে মোটা তাজা করেন, তারপর ওটা বাজারে ছেড়ে দেন। কিন্তু সেই সুই দেওয়া গরুর মাংস খাওয়ার পরে কত মানুষের কত ধরনের ক্ষতি হয়, হার্টে প্রবলেম হয়, কোলেস্ট্রল বেড়ে যায়, অনেকে মারাও যায়। কোরবানি ঈদের পরে দেখবেন যে কত মানুষ মারা যাচ্ছে গরুর মাংস খেয়ে, কারণ ওই যে ইনজেকশনের পরিমাণও ঠিক থাকে না। সো আমরা তো অ্যাটলিস্ট ইনজেকশন দেওয়ার লোভটা করছি না, কারণ আমাদের যথেষ্ট আছে। যে কারণে আমরা মানুষকে বিষ খাওয়ানোর মতো অপরাধটা করতে সাহস করছি না, বা আমরা ইচ্ছাও করছি না। সো আমরা মানুষকে যেভাবে প্রোভাইড করতে পারবো, এটা অন্যরা নাও করতে পারে। তো আমরা এখান থেকে শিখছি তাদেরকে কিভাবে মানুষ করতে হবে, এবং এই প্রতিটা প্রাণীরও তো ইমোশন আছে। এখন ইমোশনগুলোও তো বোঝার ব্যাপার আছে। আমি যদি ইমোশনালি একটা প্রাণীকে পালি, বা আমার যদি তার প্রতি ভালোবাসা থাকে, তখন সে যখন অন্যজনের প্লেটে যাবে, তখন সেই খাবারটা তার শরীরকে ভালো করে তুলবে। এটা আমাদের বিশ্বাস। ফরচুনেটলি আমাদের মাটি অনেক উর্বর, যেখানে মিডল ইস্টে আমাদের বেশিরভাগ ভাইরা কাজ করে, যেখানে আপনারা কৃষি কাজ করতে যান অন্যদের জন্য, সেখানে মাটিটাও আরেকটা দেশ থেকে কিনে আনতে হয়, যেটা আমাদের দেশে প্রয়োজন হয় না। সো আপনারা আমাদের দেশে টাকা পাঠাবেন, এটাও আশা করি, এবং আশা করি ওই কাজটা শেষ করে যখন আপনার পরিবারের কাছে ফিরবেন বাংলাদেশে, তখন তাদেরকেও পুষ্টিকর সুস্থ খাবার প্রোভাইড করবেন।